আমি ইগনোর সংস্থায় লাইভ ক্লাসে উপস্থিত হয়েছি আমার ছাত্রছাত্রীদের সামনে কিছু তথ্য পরিবেশন করব বলে। আগের ক্লাসে আমি BHIE 142 এই বইটি সমাপ্ত করেছি, তার আলোচনা সমাপ্ত হয়েছে। এবারে একটা সম্পূর্ণ ভিন্ন আলোচনার মধ্যে আমরা প্রবেশ করব এবং বইটিও আলাদা। কি এটি? সেই BHIE কোর্স কোডে 143, এর আগেরটা ছিল 142, এটা 143 এবং এই আলোচনা কিন্তু কোনো দেশ, তার জাতি, তার রাজনীতি, সমাজ, অর্থনীতি, ধর্ম প্রভৃতি কেন্দ্রিক নয়। এই আলোচনা এই ইতিহাসের এই কোর্সের মধ্যে পরিবেশের আলোচনাকে সন্নিবদ্ধ করা হলো। এটা যদি আপনারা গভীরভাবে আলোচনা করেন তবে আপনারা দেখবেন, আপনারা বুঝতে পারবেন পরিবেশকে বাদ দিয়ে মানব সমাজ হয় না, পরিবেশকে বাদ দিয়ে উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ হয় না, পরিবেশকে বাদ দিয়ে ইতিহাস, ভূগোল কোনো বিষয়ই হয় না। কারণ ক্ষিতি অপতেজ মরুদ বোম। এই যে মানুষ যখন জন্মাচ্ছে, জন্মালেই মৃত্যু আছে, সে মৃত্যুর পর মানুষ বলা হয় এই পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে। এই পঞ্চভূতটা কি? এই পরিবেশ, এই যে আকাশ, বায়ুমণ্ডল, এই যে মাটি, এই যে আমাদের চারপাশের গাছপালা প্রত্যেকটি, এই যে সৌরশক্তি, জলভাগ, এই প্রত্যেকটি কিন্তু এই পরিবেশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং এর কোনোটিতে যদি বিন্দু মাত্র হেরফের হয় বা ঘাটতি হয় তবে তার বিপদ কিন্তু সমগ্র জীবকুলকে সহ্য করতে হয়, জীবকুলকে তার মোকাবিলা করতে হয় এবং এর পরিণামে অনেক সময় জীব জগৎ পুরো ধ্বংস হয়ে যায়, এই প্রাণী জগৎ পুরো ধ্বংস হয়ে যায়, এই যে গাছপালা সবকিছু নিশ্চিহ্ন হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ আমি ভারতবর্ষের ইতিহাস থেকে একটা ঘটনাকে তুলে ধরতে চাই। আপনারা এর আগে BHIC-তে আপনারা সিন্ধু সভ্যতা সম্পর্কে পড়েছেন। এই সিন্ধু সভ্যতায় বিশাল এই সভ্যতা বহুদিন ধরে 3000 খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতার উত্থান হয়, কিন্তু হঠাৎ করে এই সভ্যতার বিনষ্ট হয়ে যায়। হরপ্পা মহেঞ্জোদারোকে কেন্দ্র করে এই সভ্যতার বিকাশ হয়েছে। তো অনেকদিন পর্যন্ত বলা হতো যে সিন্ধু সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়েছে, কিন্তু তারপরে বিভিন্ন যে গবেষণা তাতে দেখা গেল যেন একটা মাস এক্সোডাস হয়েছে এবং সিন্ধুর অধিবাসী
সেই অঞ্চল যেটা ছিল মূল কেন্দ্র যেদিকে, তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। তারা হরিয়ানার দিকে, তারা ওদিকে দক্ষিণে গোদাবরী অঞ্চলে, তারা ইউপিতে, রাজস্থানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আবার কেউ কেউ বলছেন বালুচিস্তানের দিকে তারা চলে গিয়েছিলেন। কেন, কিসের জন্য এই মাস এক্সোডাস? এবং এই মাস এক্সোডাসের পেছনে কিন্তু ভূপ্রাকৃতিক বা পরিবেশগত পরিবর্তন জড়িত। কিরকম বলছে, ইতিহাসবিদরা বলছেন যে ঘন ঘন ভূমিকম্প কিংবা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা, এটা একটা কারণ, কিন্তু ভূমিকম্পের যে বিষয়টিকে সেটা এখন ঐতিহাসিকরা বলছেন সেই সময় বড় কোনো ভূমিকম্প হয়নি। তাহলে এই যে ভূমিকম্প, এটাও কিন্তু একটা ন্যাচারাল ক্যালামিটি, প্রকৃতি বা এনভায়রনমেন্টের সঙ্গে যুক্ত। এবং তাহলে কি কি দায়ী? বৃষ্টিপাতের অভাব, একদম ঊষর হয়ে গিয়েছিল। এবং তারা যে প্রত্নতাত্ত্বিক যে খনন কার্য থেকে তারা পেয়েছেন যে ওই যুগে হাতির, বুনো হাতির স্কেলিটন পেয়েছেন, তারা গন্ডারের স্কেলিটন পেয়েছেন। তাহলে মরুভূমিতে তো এরা থাকে না, সেই থেকে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এক সময় সেখানে ঘন জঙ্গল ছিল, কিন্তু মানুষ পোড়া ইটের বাড়ি তৈরি করবে বলে অনবরত তারা গাছ কেটে চলেছিল। এবং এই প্রকৃতির যে কি প্রয়োজন, তার যে কি তাৎপর্য, সেই সম্পর্কে ওয়াকিবহাল না থাকার কারণে এই যে গাছ কেটে চলেছিল, তার ফলে কি হলো, বৃষ্টিপাতের অভাব হলো। এই যে আমাদের এখন রাস্তায় যেতে যেতে আপনারা দেখবেন প্ল্যান্ট ট্রিজ বা নানান জায়গায় বৃক্ষরোপণ উৎসব হচ্ছে। কেন? গাছ লাগানো ভীষণ ভাবে জরুরি, কারণ গাছ যদি কেটে, এই গাছ কিন্তু আমাদের কি করে, সময়ে বৃষ্টিপাত নিয়ে আসে। যেখানে গাছ থাকে না সেখানে কিন্তু বৃষ্টিপাত বন্ধ হয়ে ধীরে ধীরে সেই স্থান ধূসর হয়ে যায়। শুধু তাই না, এই যে আপনারা দেখছেন আমাদের কলকাতাতে ভীষণ গাছ পড়ছে, তার কারণও এর পেছনে যে মেটেরিওলজিস্টরা আছেন, আবহবিদরা আছেন, তারা কি বলছেন জানেন? তারা বলছেন এই যে উষ্ণায়নের কারণে ক্রমাগত গাছ কেটে ফেলা হচ্ছে, পুকুর ভরাট করে বড় বড় ফ্ল্যাট উঠছে, এই সব কারণে আমাদের কলকাতাতে বজ্রপাতের পরিমাণটা অত্যন্ত বেড়ে যাচ্ছে। আমাদের ছোটবেলায় কিন্তু এত গাছ পড়তো না। তাহলে গাছ অনেক সময় সেই বাজটাকে টেনে নেয়। কিন্তু গাছের যদি অভাব হয়, তাহলে যারা বাস স্টপে দাঁড়িয়ে থাকবে তারা কি করবে? যখন ভীষণ বজ্রপাত হবে তাদের মাথাতেই পড়বে, যেমন খোলা মাঠে দাঁড়িয়ে থাকলে হয়। তাহলে আপনারা দেখছেন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে এই যে আমরা শস্য আমরা যে খাচ্ছি, এই যে আমাদের চাল, যে আমাদের যদি সয়েলটা যদি ইরোডেড হয়ে যায়, সয়েলটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটাও তো একটা এনভায়রনমেন্টের একটা দূষণ হচ্ছে। পুরো ফেটে গেল সয়েলটা, তাহলে কি সেটা ধান চাষের উপযুক্ত থাকবে? এই যে আমাদের শস্য, আমাদের ফসল, নানান রকম শাকসবজি, এই শাকসবজির ক্ষেত্রে আমরা দেখছি নানান কীটনাশক মেশানো হচ্ছে, এটাতেও কিন্তু প্রকৃতির একটা বিপর্যয় ঘটছে। কলকারখানা থেকে দূষিত যে পদার্থ নির্গত হচ্ছে, ধূম্র নির্গত হচ্ছে, সেটা বায়ুমণ্ডলে ছড়িয়ে যাচ্ছে।
এবং এইভাবে একটু একটু করেই কিন্তু গ্রিন হাউস এফেক্ট রয়েছে। তারপরে এই যে যেটা সভ্যতার কারণে আমাদের, দেখুন এরোপ্লেন তো চলবেই, এরোপ্লেন এটা হচ্ছে সভ্যতার একটা গতির প্রতীক। কিন্তু অনেকের মতে, অনেক বিজ্ঞানী এই প্রসঙ্গে বিভিন্ন ম্যাগাজিন বলেছেন যে এই যে প্লেন, তারা কি করছে, তারা এই গ্রিন একটা বায়ুমণ্ডলে একটা ছেদ তৈরি করছে, এই কারণেও একটা এফেক্ট আসছে। তারপরে অনেক সময় আপনারা দেখবেন, হঠাৎ করে দেখবেন আপনাদের চারপাশে পরিবেশের মধ্যে আপনারা চড়ুই পাখি দেখতে পাচ্ছেন। এটা আমি বহুবার লক্ষ্য করেছি, চড়ুই পাখি দেখা যাচ্ছে। কি কারণে? একটা সিনেমা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সেখানে পাখিরা মরে যাচ্ছে, এবং সেইখানে কিসের কারণে, এই যে নানান ভাবে আজকাল যে মোবাইলের যে সমস্ত যেগুলো পাতা হয়, যে মোবাইলে নানান বাড়ির মাথায় এগুলো ক্যাচ করে, ওয়েভলেন্থকে ক্যাচ করে, তো সেইগুলো কি করছে, ওর থেকে একটা বিকিরণ হচ্ছে, একটা রে বেরোচ্ছে, যার জন্য অনেক ফ্ল্যাট বাড়িতে যারা এই মোবাইল কোম্পানির কাছ থেকে পয়সা নিয়ে এই অ্যান্টেনা গুলো যারা দিচ্ছে বা ডিশ গুলো যারা রাখছে, সেই সব বাড়িতে কিন্তু মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে। তাহলে দেখুন, আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের খাদ্য, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের অর্থনীতি, এই অর্থনীতি কি, অর্থনীতিকেও কিন্তু ভীষণভাবে সাহায্য করছে এনভায়রনমেন্ট। যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে ধান চাষ বন্ধ হয়ে যাবে, যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে এমন অনেক পণ্য দ্রব্য যেগুলো ইকোনমিক্যালি যাদের গুরুত্ব রয়েছে সেগুলো রপ্তানি বন্ধ হয়ে যাবে, আমাদের বিদেশ থেকে সেটা রপ্তানি আমদানি করতে হবে, তার ফলে আমাদের অর্থনীতির উপর চাপ পড়বে। জল যদি দূষিত হয়ে যায় তাহলে মাছের মধ্যে নানান রকম রোগ হবে। অর্থাৎ আর কত উদাহরণ দেব যে এনভায়রনমেন্ট কিভাবে আমাদের সঙ্গে যুক্ত, এবং এই এনভায়রনমেন্ট ক্রমাগত পলিউটেড হওয়ার কারণে কিন্তু আমাদের নানান রকম অ্যালার্জি হচ্ছে। আমরা যে শ্বাসটা, যেটা নিঃশ্বাস প্রশ্বাস, যে আমরা শ্বাসটা নিচ্ছি, সেটাও আপনার সামনে দিয়ে ধরুন একটা গাড়ি ভীষণ কালো ধোঁয়া দিয়ে চলে গেল, সেটা আপনার শরীরে প্রবেশ করছে, আপনার শরীরে একটু একটু করে কিন্তু সেই রোগ বাসা বাঁধছে। একটা সময় ছিল যখন মানুষ তার নিজস্ব অঞ্চলেই থাকতো এবং সেখানকার যে ভূমণ্ডলের যে ভৌগোলিক যে একটা সীমাবদ্ধতা, তার মধ্যেই গাছপালা তৈরি হতো, সেখানেই পশুপালন হতো, মানুষও সেখানেই কৃষিকার্য করত। তারপরে তার আগে পশুপালন করছে, কৃষিকার্য করছে, এবং এই যে মানুষ যখন নব্য প্রস্তর যুগে প্রথম আগুনের আবিষ্কার করতে শিখি, এবং এই আবহবিদ বা ভূবিজ্ঞানী বলুন বা পরিবেশ বিজ্ঞানী, তারা বলছেন এই যে মানুষ এখন যে ম্যানিপুলেট করছে, আমরা আধুনিক মানুষ আমাদের প্রয়োজনে রাস্তাঘাট তৈরি করছি, করতে গিয়ে গাছপালা কাটছি, আমরা নদীর স্রোতকে বাঁধ দিয়ে আটকে সেখান থেকে আমরা জলবিদ্যুৎ তৈরি করছি, অর্থাৎ সেখানেও আমরা পরিবেশকে কিন্তু বাধা দিচ্ছি। এর আগেও আমি একটা আলোচনায় বলেছিলাম যে অনেক বছর আগে আমি যখন বদ্রীনাথে গিয়েছিলাম, তখন অলকনন্দার যে ভীষণ সৌন্দর্য, তার স্রোত আমি দেখেছিলাম। আমি যখন 2013-তে আবার গেলাম, তখন আমি কি দেখলাম,
যে বাঁধ দিয়ে দিয়ে সেখানে এমন করা হয়েছে যে অলকনন্দার জলের স্রোত অনেক ক্ষীণ হয়ে গেছে। তারপরে রাস্তা তৈরির প্রয়োজনে মানুষ পাহাড় ভাঙছে, যেখানে সেখানে ডিনামাইট ব্লাস্টিং করছে। এই একটা জায়গায় ব্লাস্টিং করার ফলে কি হচ্ছে, অন্য জায়গার পাথরগুলো আলাদা হয়ে যাচ্ছে। তার পরিণাম কি? তার পরিণাম হচ্ছে আজকে এত ল্যান্ডস্লাইড হচ্ছে উত্তরাখণ্ডে। এর আগে যে কেদারনাথে যে ভয়াবহ যে ডিভাস্টেশন হলো, এবং অমরনাথ বলুন কি উত্তরাখণ্ডে, এই যে আমরা দেখছি যোশীমঠ একটু একটু করে বসে যাচ্ছে, কারণ কি? এনভায়রনমেন্টাল ডিসব্যালেন্স। তাহলে মানব সভ্যতার অগ্রগতি অবশ্যই প্রয়োজন, কিন্তু তা পরিবেশকে নষ্ট করে নয়। এইটা ইগনু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি তার ছাত্র ছাত্রীদের মনের মধ্যে এই চেতনাটাকে জাগ্রত করার জন্যই কিন্তু স্টাডিং এনভায়রনমেন্টাল কনসার্নস ইন হিস্ট্রি এই নামে DHIE 143 পুরো বইটি এই এনভায়রনমেন্টকে উৎসর্গ করেছে। না হলে ইতিহাসের সঙ্গে এনভায়রনমেন্ট, ইতিহাসের সঙ্গে ভূগোলের সঙ্গে পরিবেশের অবশ্যই সম্ভব, অবশ্যই একটা ওতপ্রোত একটা যোগাযোগ রয়েছে। কারণ আপনারা পড়ে এসেছেন সেই যে যখন মানুষ হান্টার গ্যাদারার ছিল, খাদ্য সংগ্রাহক ছিল, তখন তারা কিন্তু এই পরিবেশের মধ্যে গুহাতে বাস করত, যাযাবর। তারপরে মানুষ সেই সময় হিংস্র জন্তুর সঙ্গে লড়াই করে মানুষ বেঁচে থাকত। তারপরে মানুষ একটু একটু করে তারা গুহাতে বাস করলো, তারা পশুপালন শিখলো, এবং তারা কি করতো জানেন, একটা জঙ্গলে যখন খাদ্য শেষ হয়ে যেত তখন তারা ছিল নোম্যাডিক ক্যারেক্টারের, যাযাবর জাতি। একটা জায়গার খাদ্য শেষ হয়ে গেলে তারা অন্য জায়গায় চলে যেত খাদ্যের সন্ধানে। এই যে মানুষ তাহলে সেই সময় কি ছিল, পুরোপুরি তারা ইনভার্স হতে পারে না কখনো, কারণ সৃষ্টির আদি থেকে মানুষের সঙ্গে পরিবেশের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক। তারপরে মানুষ যখন কৃষি কার্য শিখলো, মানুষ কি করলো, মানুষ দেখলো এই যে মানুষ যখন পশুপালন শিখলো তখন কি করলো তারা, সেটাও আপনারা পড়েছেন। তারা দেখলো, আবিষ্কার করলো, তারা উপলব্ধি করলো যে এই যে চারপাশে জঙ্গলের মধ্যে জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে কিছু কিছু প্রাণী আছে যাদেরকে পোষ মানানো যায়। তখন তারা তাদেরকে নিয়ে এলো, তাদেরকে পোষ মানালো। কুকুর তার মধ্যে অন্যতম, ভেড়া, গরু, ছাগল, হ্যাঁ, এদেরকে তারা পোষ মানাতে শুরু করলো, এবং এদের জন্য মানুষ পশু চারণ ভূমি তৈরি করলো। তাহলে এই যে এইভাবে কিন্তু আস্তে আস্তে এনভায়রনমেন্টকে তারা ম্যানিপুলেট করছে নিজেদের প্রয়োজনে। তারা এনভায়রনমেন্ট, ধরুন সেখানে ভীষণ জংলা গাছ ছিল, সেটাকে জংলা গাছগুলোকে তুলে ফেললো, এটাকে সুন্দর একটা একটা ঘাস জমি হয়ে গেল। তারপরে কি হলো, মানুষ যখন আগুন জ্বালাতে শিখলো, আগে মানুষ কাঁচা মাংস কি করতো, কাঁচা মাংস খেত, তারা শিকার করতো, শিকার করে নিয়ে এসে কাঁচা মাংস, কিন্তু তাহলে সেও পরিবেশের থেকেই না সংগৃহীত। কিন্তু মানুষ যেদিন আবিষ্কার করলো যে এই কাঠের মধ্যে দাবানল দেখলো যে গাছে গাছে ঘর্ষণে কিরম করে আগুন জ্বলে, তখন তারা বুঝতে পারলো ওই গাছের কাঠের মধ্যে সৌর শক্তি নিহিত রয়েছে। তখন তারা
কি করলো, সেইভাবে তারা হঠাৎ করে তারা সেখান থেকেই কিন্তু আগুনের যেটা কনসেপ্টটা তাদের এলো। তারপরে পাথরে পাথরে ঠোকাঠুকি করতে করতে হঠাৎ আগুন জ্বলে উঠল। প্রকৃতির যে এই উপাদান, তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয়, সেখান থেকে তারা আগুন আবিষ্কার করে। সেও প্রকৃতি থেকে নেওয়া। তাহলে এই যে সভ্যতা, তাহলে একটা জিনিস আমি কি বলতে চাইছি, এই যে বর্বরা যুগ থেকে মানুষ যে একটু একটু করে ক্রমবিকাশের ধারায় মানুষ সুসভ্য হচ্ছে, মানুষ যে কৃষিকার্য যখন শুরু করলো, তখন তারা এই যে একটা কুটির বেঁধে থাকছে, তার সঙ্গেও তো পরিবেশে একটা বিরাট একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। মানুষ জলের মধ্যে মাছ ধরে খাচ্ছে, তারপরে ছোট ছোট ভেলা তৈরি করছে, নৌকো তৈরি করছে, সেই পথ ধরে মানুষ তারা নানান এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এইটা তো একটা এনভায়রনমেন্টের সঙ্গে অঙ্গাঙ্গী সম্পর্ক। অনেক আগে যখন বরফ ছিল, সেই প্লাস্টিসিন যুগ তখন ভীষণ ঠান্ডা ছিল, সেই সময়েও কিন্তু মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করে মানুষকে বাঁচতে হতো। সেই সময়টা কিন্তু তাদের পক্ষে অত্যন্ত কঠিন ছিল, কিন্তু তাতে তারা হাল ছেড়ে দেয়নি। এরপর আস্তে আস্তে পলিসিন যুগ এলো, এবং আমরা দেখেছি যে সেই সময় অনেক বিশাল বিশাল প্রাণী ছিল। সে ম্যামথের মতন প্রাণী, ডাইনোসর ছিল, এবং প্রত্যেকটা প্রাণীর আকার, তাহলে এরা প্রত্যেকেই কিন্তু এনভায়রনমেন্টের একটা পার্ট, মানুষের মতন। কিন্তু আস্তে আস্তে দেখা গেল পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা, যারা এই পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে মানাতে পারবে না, সে প্রাণীরাই কিন্তু তারা শেষ হয়ে গেছে। ডাইনোসর শেষ হয়ে গেছে, ম্যামথ শেষ হয়ে গেছে, তাদের বিশালকায় ফসিল পাওয়া গেছে। তো মানুষ কেন বেঁচে রয়েছে? কারণ মানুষের যে বুদ্ধি, ভগবান অন্য কোনো প্রাণীকে যা দেয়নি, মানুষকে তাই দিয়েছে। সেই মানুষের বুদ্ধির জোরে কিন্তু মানুষ পরিবেশের প্রতিকূলতা অতিক্রম করে মানুষ এগিয়ে গেছে। তো কিন্তু এই এগোতে এগোতে শক্তিকে অতিরিক্ত অপচয় করার যে একটা আকাঙ্ক্ষা বা প্রলোভন মানুষের মনে তৈরি হয়েছে, এর ফল কি হলো? এর ফল কিন্তু খুব একটা সুখপ্রদ হলো না। এর ফলে উষ্ণায়ন আসছে, এর ফলে বায়ুমণ্ডল দূষিত হচ্ছে, এবং এই যে হঠাৎ হঠাৎ এখন প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। আমরা প্রায়শই শুনছি নিম্নচাপ হচ্ছে, এক একবার এক এক রকম আসছে নিম্নচাপ, তাদের এক একটা নাম। আপনারা নিশ্চয়ই ফানির কথা আপনাদের মনে আছে, আমফানের কথা মনে আছে। এই যে ভীষণ একটা বিপর্যয়, এর পেছনেও কিন্তু সেই এনভায়রনমেন্টাল ডিসব্যালেন্সের কথাই আবহাওয়াবিদরা বলেছেন। মানে এই যে উষ্ণায়ন, এই উষ্ণায়নের পেছনে যেমন আধুনিক মানুষ যুক্ত, তেমনি তারা এর পেছনে অতীতে যে আদিম মানুষরা ছিল, তাদের রেসপন্সিবিলিটিকেও কিন্তু তারা একেবারে অবহেলা করেননি। তবে আমরা আজকে যে যুগে বাস করছি, সভ্যতার যেই পর্যায়ে আছি, প্রকৃতিকেই মানুষ কিন্তু কাজে লাগিয়ে তারা এই যে রেলপথ তৈরি করছে, এই যে মানুষ স্টিম তৈরি করেছে, স্টিম ইঞ্জিন, এই যে স্টিম, এবং কোল, কয়লা, এই যে কয়লার যে মানুষ উত্তোলন করছে, এবং কয়লাকে কি ভীষণ ভাবে কয়লার ব্যবহার হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রিতে। এই এর ফলে অনেক বছর আগে একজন আবহাওয়াবিদ তিনি ফোরকাস্ট করেছিলেন
এই কয়লা কিন্তু কোনো একদিন এই মানব সভ্যতার ক্ষেত্রে পরিবেশের মধ্যে গ্রিন হাউস ইফেক্টের, তাহলে এই যে ইন্ট্রোডাকশনে আমি প্রবেশ করবো এবারে, ইন্ট্রোডাকশনের ভেতরে আমরা কি দেখছি, আমাদের সব করতে হবে, আমাদের নিজেদের সভ্যতাকে আরো অগ্রগতি করতে হবে, কিন্তু তার সাথেই পরিবেশকে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই দেখুন কি সুন্দর সবুজ প্রকৃতির একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এই যে সূর্য, এই যে সবুজ গাছ, এই গাছই তো আমাদের কার্বন ডাইটাকে ইয়ে করে অক্সিজেন, আমরা যে অক্সিজেন পাচ্ছি তাহলে কি কার থেকে, যখন আমরা পাহাড়ে ঘুরতে যাই তখন আমরা নির্মল অক্সিজেন নিয়ে আসি, তাহলে এই অক্সিজেনের জন্য আমাদের প্রয়োজন। কি বলছে, এই যে পরিবেশের আলোচনা অনেক বহু যুগ আগে আমরা কৌটিল্য অর্থশাস্ত্রেও কিন্তু কৌটিল্য ডিফরেস্টেশন অর্থাৎ গাছ কাটা, গাছ কেটে নগর নির্মাণ ইত্যাদির উল্লেখ করেছিলেন। দার্শনিক প্লেটোর রচনাতেও পাওয়া গেছে। কিন্তু জনপ্রিয়তা কবে লাভ করে? 60 ও 70-এর দশকে, অর্থাৎ 1960 ও 1970-এর দশকে পরিবেশগত ইতিহাসের আলোচনা ইতিহাসে জায়গা নেয়, এবং যে দুজন ব্যক্তি তার পেছনে তাদের অবদান রয়েছে, রডরিক ন্যাশ এবং ডোনাল্ড ওয়ার্স্টার। একইভাবে জিআর ম্যাকমেইনের নামও বিশেষ উল্লেখযোগ্য। তিনি এই পরিবেশ ইতিহাসকে, এনভায়রনমেন্টাল হিস্ট্রি, তার আলোচনাকে 3টি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে বস্তুগত পরিবেশের ইতিহাস, সাংস্কৃতিক ও বৌদ্ধিক ইতিহাস, রাজনৈতিক ও নীতি সম্বন্ধীয় পরিবেশের ইতিহাস। এই যে মানুষের এই যে দৈনন্দিন জীবন, যে মানুষ যে প্রকৃতির সংস্পর্শে আসছে, সেইখানে যে প্রকৃতিকে মানুষ, তার প্রকৃতির উপরে মানুষের একটা ইম্প্যাক্ট হচ্ছে, অতিরিক্ত ইম্প্যাক্ট, সেইটাকে তারা অ্যানথ্রোপসেন্ট্রিক তত্ত্ব বলছে। তাহলে যে কোনো আমাদের যে মেটেরিয়াল ওয়ার্ল্ড, সেই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড কিন্তু এখন পরিবেশকে তার সব, ধরুন এই যে পাহাড়কে ধ্বংস করা হচ্ছে, ইনসিসেন্ট কাটিং অফ ট্রিজ, অকারণে গাছ কেটে ফেলা হচ্ছে। আজকে যদি আগুন লাগে কোথাও, তাহলে জল, এই মানুষ অর্থাৎ মানুষের উপরে জোর দিচ্ছে এই আলোচনা অ্যানথ্রোপোসেন্ট্রিক তত্ত্ব, যেখানে মানুষকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে। দ্বিতীয় আলোচনার মধ্যে তার শিল্পকলা, দর্শন, অর্থাৎ মানুষ যে আঁকছে, সেখানে যে প্রাকৃতিক ল্যান্ডস্কেপটা ফুটিয়ে দিচ্ছে, প্রকৃতির সঙ্গে সমাজের সম্পর্ক, অর্থাৎ আমাদের এই সমতলে আমাদের সমাজটা একরকম, কিন্তু আমরা যদি আজকে নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় যাই, কি আমরা যদি লে লাদাখে যাই, দার্জিলিং এ যাই, বা কোনো গ্রামে যাই, সেখানে প্রকৃতির সঙ্গে একটা সমাজে, এবং এই প্রকৃতি অর্থাৎ শস্য, সেখানে ধানকে কেন্দ্র করে সেখানে অনেক রকম উৎসব হচ্ছে, ধানের ফলনকে কেন্দ্র করে, অন্যান্য কোনো শস্যের ফলনকে কেন্দ্র করে। এটাই হচ্ছে প্রকৃতির সঙ্গে সমাজের সম্বন্ধ। আর তৃতীয় যেটা, সেখানে মানুষ সুচিন্তিতভাবে প্রকৃতিকে নিজের প্রয়োজনে কি করে ব্যবহার করছে তার উল্লেখ রয়েছে, যেটা আমি আলোচনা করলাম। এবং এবার এক জায়গার সমাজে এক এক রকম প্রকৃতির সঙ্গে তার সম্বন্ধ। আপনি পাহাড়ে যান, সেটা পাহাড়ি এলাকায় সম্পূর্ণভাবে সেখানে মানুষের প্রধান উপজীবিকা পাহাড় থেকে পাথর কেটে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, যেটা তো আর আমাদের কলকাতায় সেটা নয়। তো সেইখানে প্রকৃতির সঙ্গে সমাজের বিভিন্ন যে গ্রুপ, তার সম্পর্কের প্রেক্ষাপটে সমাজে যে ডিফারেন্ট গ্রুপ আছে, এক একটা সমাজে এক এক রকম গ্রুপ আছে, তার সম্পর্ক আমরা দেখছি। এই পরিবেশ ইতিহাসের আলোচনায় নানান বিভেদ চোখে পড়ছে। এই বিভেদটা হচ্ছে অবস্থানগত বিভেদ। আজকে দার্জিলিংটা যে পাহাড় পার্বত্য জায়গায় রয়েছে,
আমরা যেখানে রয়েছে সমতলে তার পরিবেশ সম্পূর্ণ আলাদা, এবং সেই কারণে তার সামাজিক সাংস্কৃতিক পরিবেশ আলাদা, এবং এইভাবেই কিন্তু মানুষ ও প্রকৃতির মধ্যে একটা সম্পর্ক। আমরা শহরের লোকেরা অত সম্পর্কটাকে অত কিন্তু অনুভব করতে পারি না, গ্রামের লোকরা যতখানি অনুভব করতে পারে। এবং বিভিন্ন জায়গায় পরিবেশ বিজ্ঞানীরা ফিল্ড স্টাডি করেছেন, তারা মাটির নমুনা নিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় পাথরের নমুনা, গাছগাছালির নমুনা, এই ফিল্ড স্টাডিটা তারা করেছেন। মানে ইতিহাসের যে পরিবেশ ইতিহাসের বিতর্কটা কি, অ্যানথ্রোপোসেন্ট্রিক তত্ত্ব, যেখানে মানুষ ছাড়া অন্য যে প্রাকৃতিক উপাদান রয়েছে সেখানে তাকে অনেকটা সেকেন্ডারি রয়েছে। আর কি রয়েছে ইকোসেন্ট্রিক, এইটা অ্যানথ্রোপোসেন্ট্রিকের সম্পূর্ণ বিপরীত। সেখানে প্রকৃতি এবং মানুষ যে পরস্পরের উপর দায়বদ্ধ, মানুষও যেমন প্রকৃতিকে সম্মান করবে, এই যে প্রত্যেকের উভয়ের উপর তার সঙ্গে একটা ইম্প্যাক্ট রয়েছে। প্রকৃতির ইম্প্যাক্ট রয়েছে মানুষের উপরে, মানুষের ইম্প্যাক্ট রয়েছে প্রকৃতির। এই পারস্পরিক নির্ভরশীলতা, আজকে যে এস্কিমোদের কথা ধরুন, তারা যে কি প্রতিকূল পরিবেশের মধ্যে বাস করে, কিন্তু সেই প্রাকৃতিক প্রতিকূলতাকে জয় করে তারা কিন্তু জীবনযাত্রাকে অব্যাহত রেখেছে। এবং তারা ইগলু, যে এস্কিমোদের যে ইগলু, তাদের হ্যাবিটেট, অর্থাৎ মানুষ প্রকৃতিকে সম্মান দিয়ে, প্রকৃতিকে নজরে রেখে তাদের হ্যাবিটেটকে চেঞ্জ করেছে, তাদের বাসভূমিকে, বাসস্থানকে সেই অনুযায়ী পরিবর্তন করেছে। তাহলে পরিবেশ বিজ্ঞানীদের নজরে কোন পয়েন্টটা এসেছে, যে কবে মানুষ প্রকৃতির সংস্পর্শে এসেছিল সৃষ্টির আদিতে, অর্থাৎ প্রকৃতিতে মানুষের পদচিহ্ন পড়েছিল, যে ফুটপ্রিন্টস তাদের পড়েছিল। ফুটপ্রিন্টস একবার পড়ার পর কি করে মানুষ প্রচন্ড দাপটের সঙ্গে প্রকৃতির মোকাবিলা করেছে, সেটাও যেমন তাদের দেখার বিষয়, তেমনি মানুষের হাতের চিহ্ন। হাতের চিহ্ন কি, অর্থাৎ মানুষ তার এই হাত দিয়ে প্রকৃতিকে কি করে ম্যানিপুলেট করেছে, কখনো প্রকৃতিকে নষ্ট করেছে, আবার কখনো প্রকৃতিকে গড়েছে। এই সব কিছু গবেষণাতে তাদের রাখতে হয়েছে, এবং বারবার তারা স্বীকার করেছেন যে ইতিহাসের যে ক্রমবিকাশ হয়েছে আদিম যুগ থেকে, মানুষের যে বিবর্তন হয়ে আজ মানুষ সভ্যতার চরমে পৌঁছেছে, প্রকৃতির সঙ্গে সংস্পর্শ হয়েছে, লড়াই করেছে, করে নিজের হ্যাবিটেট বা বাসস্থানকে নতুন করে তৈরি করেছে। আগে মানুষ গুহাতে থাকতো, তারপরে মানুষ কুটির বেঁধে বাস করছে, তারপরে যখন নগর তৈরি হলো তখন ইটের ইমারত তৈরি করেছে তারা। সিন্ধু সভ্যতায় মানুষ পোড়া ইটে, বার্ন ব্রিক্স দিয়ে তারা বাড়ি তৈরি করত, এবং এই বার্ন ব্রিক্স দিয়ে বাড়ি তৈরি করতে তারা প্রকৃতিতে হাত দিয়েছে, অর্থাৎ প্রকৃতিকে বিনষ্ট করেছে, যার প্রতিক্রিয়া কিন্তু প্রকৃতি নিয়েছে। এবং সিন্ধু সভ্যতায় কি হয়েছিল, দুটো কারণ হতে পারে, বৃষ্টিপাত বন্ধ হয়েছিল, উষর হয়েছিল, ইভাপোরেশন অফ সল্ট, আবার সিন্ধু নদী তার গতিপথ পরিবর্তন করেছিল। এই যে গঙ্গায় এত দূষণ হয়েছে, গঙ্গাকে দূষণ মুক্ত রাখার জন্য অনেক সরকারি পরিকল্পনা হচ্ছে, কিন্তু যতক্ষণ না মানুষের চৈতন্য হচ্ছে, চেতনা জাগ্রত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু গঙ্গাকে শুদ্ধ রাখা যাবে না। শুধু গঙ্গা নয়, এই জল মানুষের জীবন। এই নদীগুলো যদি শুকিয়ে যায় তাহলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, বৃষ্টি বন্ধ হলে কি হবে, তাহলে
এই জনজীবন স্তব্ধ হয়ে যাবে। এবং আরেকটা জিনিস, যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তাকে বলা হচ্ছে যে পাহাড়ে সমস্ত বরফ গলছে। যদি কেউ অনেক আগে গোমুখে গিয়ে থাকেন আর এখন যান, তাহলে দেখবেন একদম পুরো পাল্টে গেছে গ্লোবালাইজেশন। অমরনাথের যে শিবলিঙ্গ, তার পরিবর্তন হয়েছে ডিউ টু উষ্ণায়ন। কি হবে, এই হিমবাহ গলে গিয়ে সমুদ্রের জলস্তরকে যেভাবে বাড়িয়ে দিচ্ছে, তার ফলে তো একদিন না একদিন প্রচন্ড বন্যাতে পৃথিবী আবার জলের তলায় চলে যাবে। এই যে মানুষের বাসস্থান বা হ্যাবিটেটের পরিবর্তন, এটাকে বলা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক ফ্যাক্টর। এর প্রভাব প্রত্যক্ষ পরোক্ষভাবে যেটা সিন্ধু সভ্যতায় পড়েছে, এবং এটা কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ। হ্যাঁ, সভ্যতার উন্নতিতে তো উন্নতি হবে, মানুষ বড় বড় ইমারত তৈরি করবে। কোয়ান্টিটেটিভ মানে একেবারে আজকে শুধু আপনি যে কোনো বড় বড় শহরে যান, সেখানে শুধু ইটের, এই যে প্রাণহীন এই শহরে ইটি কথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। আপনি আর আকাশকে দেখতে পান কি আপনার ফ্ল্যাটে দাঁড়িয়ে, ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে? অনেক সমস্ত চারিদিকে এত বড় বড় ইমারত উঠেছে যে আপনি আর আকাশ দেখতে পান না, সেই নীল আকাশকে। আপনি পূর্ণিমার চাঁদকেও অনেক সময় দেখতে পারেন। এই যে পরিবর্তন, এই পরিবর্তন এখন কিন্তু কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই, সমস্ত বিশ্বতে ছড়িয়ে পড়েছে। সেই জন্য পরিবেশ, এনভায়রনমেন্টাল হিস্ট্রি আলোচনা করতে গেলে এখন এই বিশ্ব প্রকৃতিকে আলোচনা করতে হবে। আর এই বিশ্ব প্রকৃতিকে প্রভাবিত করার পেছনে আরেকটি উপাদান আছে, নিত্য নতুন প্রযুক্তি। প্রযুক্তির ব্যবহার ভালো সভ্যতার জন্য, কিন্তু অতিরিক্ত অপব্যবহার তা কিন্তু প্রকৃতিকে নষ্ট করছে। হঠাৎ হঠাৎ যে দাবানল জ্বলে উঠছে, এই যে নানান রকম প্রাকৃতিক বিপর্যয় এখন বেড়ে গেছে, এটা কিন্তু কাম্য নয়। শেষ 60 বছরে এই পরিবর্তন আরো বেশি লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে বায়ু দূষণ হচ্ছে, অরণ্যের ধ্বংস হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। এই অ্যানথ্রোপোসেন্ট্রিক তত্ত্বকে তাহলে এখন কোন দৃষ্টিতে দেখার প্রয়োজন আছে? যে অ্যানথ্রোপোসেন্ট্রিক তত্ত্ব মানুষের উপর জোর দেয়, কিন্তু সেই মানুষ যদি প্রকৃতিকে ধ্বংস করে, তবে সেটা সমর্থনযোগ্য নয়। এখন যে বিশ্বের মনুষ্যকুল হলোসিন পর্যায়, বা অর্থাৎ প্লাস্টোসিন পর্যায়ের যে পরবর্তী পর্যায়ে যখন প্রকৃতি মডারেট হয়ে গেল, বসবাসী যোগ্য হয়ে গেল, সেই হলোসিন পর্যায় থেকেও বেরিয়ে এসে মানুষ এখন জিওলজিক্যাল শক্তিতে পরিণত হয়েছে, এবং একটা ভূতাত্ত্বিক শক্তি, যেই ভূতত্ত্ব এখন সারা পৃথিবীকে তার মধ্যে অন্তর্ভুক্ত করেছে। এবং তার যে এই যে প্রকৃতিকে বিনষ্ট করার যে তার যে একটা প্রবণতা, সেটা অপ্রতিরোধ্য এবং ইরিভার্সিবল। সুতরাং অ্যানথ্রোপোসিন বিষয়ক আলোচনায় প্রকৃতি কি করে, মানুষ কি করে প্রকৃতিকে বিনষ্ট করছে, সেই আলোচনাটা করা প্রয়োজন, এবং সেখানে অ্যালার্ম থাকা দরকার। 11,700 ক্যালেন্ডার বর্ষ পূর্বে হিমবাহ পরবর্তী পর্যায়ে সূত্রপাত হয়েছিল। হলোসিন শব্দের অর্থ ওনলি রিসেন্ট। 1869-এ এই শব্দটি প্রবর্তন করেন লেভাইস নামক একজন বিজ্ঞানী, এবং হলোসিনের সঙ্গে অ্যানথ্রোপোসিন, মানুষের যে সম্পর্ক, সেখানে কি বলছেন বিজ্ঞানীরা? 4.6 বিলিয়ন বছর আগে পৃথিবী মলটেন কন্ডিশনে ছিল। 1.8 মিলিয়ন থেকে 11,500 বছর আগে প্লাস্টোসিন যুগে পৃথিবী অত্যন্ত ঠান্ডা ছিল, এবং সেই যুগে একটু আগে বললাম বড় বড় প্রাণীদের বিনাশ ঘটেছিল, ম্যামথ, ডাইনোসরের মতো।
আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন জায়গায়। সেখানেও মানুষ ঐতিহাসিকরা মানুষেরই হস্তক্ষেপ দিচ্ছেন। মানুষ যত নিজেদের উন্নতি করছে, তারা এই সব জন্তুকে পরাভূত করে, তাদের বিনষ্ট করে মানুষ নিজে এগিয়ে গেছে। এবং আনুমানিক 12,000 বছর আগে পৃথিবীর প্রকৃতি মানুষের বাসের উপযুক্ত হয়ে গেছে। এবং এই হোমো সেপিয়েন্সরা ধীরে ধীরে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য প্রস্তুতকারকে পরিণত হয়েছে। কৃষি কার্যর পরে তারা নগর তৈরি করেছে এবং এই নগরবাসী হিসাবে সেই সময়কালে এই খাদ্য সংগ্রাহক থেকে নগরবাসী পর্যায়, এর মধ্যবর্তী সময় কিন্তু প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক অনেক পাল্টেছে। এবং এই প্রাকৃতিক কারণেও যেরকম, অর্থাৎ ভৌগোলিক কারণে যেরকম প্রকৃতির মধ্যে একটা পরিবর্তন এসছে, পাশাপাশি মানুষও প্রকৃতিকে নানাভাবে প্রভাবিত করেছে। এবং তাদের মতে, যেটা আমি একটু আগেও বলেছি, তাহলে আমরা কি দেখছি, আদিম যুগের মানুষরাও প্রকৃতিকে ম্যানিপুলেট করেছিল, নিজের স্বার্থে ব্যবহার করেছিল, যেমন আধুনিক মানুষরা করে। এবং সেক্ষেত্রে আগুনের আবিষ্কার অন্যতম একটা উদাহরণ। কাঠের মধ্যে যে সৌরশক্তি আছে, সেটাকে মানুষ ব্যবহার করেছিল। এবং এই আগুনের আবিষ্কারের পর কিন্তু একটু একটু করে মানুষ এগিয়ে গেছে। মানুষ প্রকৃতিকে বশীভূত করে অন্যান্য প্রাণীর মধ্যে নিজের শ্রেষ্ঠত্বকে বশীভূত করেছে। এই আগুন আবিষ্কারের পরে মানুষ কৃষিকার্য করতে শিখেছে। এবং এইভাবে আমরা কি দেখছি, যে প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে মানুষ লড়াই করে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে এবং পাশাপাশি প্রকৃতিকে তারা বশীয় রেখেছে, বশীভূত করেছে। যে মার্শাল স্যালিন্স, তিনি ফোরেজার সোসাইটি বা খাদ্য সংগ্রাহক সোসাইটিকে তিনি বলছেন অরিজিনাল আফ্রিকান সোসাইটি, অর্থাৎ মানুষ ও প্রকৃতির সম্পর্কের কথা চিহ্নিত করতে গেলে কিন্তু আমাদের সেই আদিম যুগের খাদ্য সংগ্রাহক সোসাইটি, তখনও সমাজ বলে কিছু ছিল। তখন মানুষ সমাজেরও অনেক আগে, তখন মানুষ বনচারী, অরণ্যচারী ছিল। তাহলে তারাই কিন্তু একটু একটু করে প্রকৃতিকে জেনেছে, গাছপালাকে জেনেছে এবং সেটাকে কি করে নিজেদের প্রয়োজনে কাজে লাগানো যায়। কোথাও তারা দেখেছে কোনো পাখি কোনো সিটকে নিয়ে এসে ফেলেছে, সেইখান থেকে গাছ গজিয়েছে। তখন তাদের মনে হয়েছে, আরে আমরাও তো এইভাবে অন্য জায়গা থেকে বীজ তুলে নিয়ে এসে আমরা এইভাবে রোপণ করিয়ে গাছ তৈরি হতে পারি। কিন্তু এই যে পরিক্রমাটা, যাত্রাটা, এটা কিন্তু খুব সহজ ছিল না, আর একেবারেই কম সময়ের ছিল না, মানে দীর্ঘ সমস্যা সঙ্কুল ছিল। ম্যাকনেল এখানে একটা প্রশ্ন তুলেছেন, আদিম মানুষ যবে থেকে কৃষিকে তারা উপজীবিকা করলো, তখন থেকেই কিন্তু নানান রোগের প্রাদুর্ভাব তাদের জীবনে হতে থাকে। এই যে পশু, এই যে পশুদের মাংস তারা খেত, এই পশুদের মধ্যে যে জার্মগুলো থাকতো, সেই জার্মগুলো তাদের শরীরে প্রবেশ করে রোগ, এবং এরা যখন পশু, তারা এই যে পশুপালন তারা কি জন্য করতো জানেন? যেমন তারা চারণ ক্ষেত্রের জন্য বা কৃষিকার্যের জন্য করতো, তেমনি তাদের মাংসকেও তারা কাজে লাগাতো। এই যে কৃষিকে তারা জীবিকা করছে, তার পেছনে কিন্তু নানান রোগ এইভাবে এইসব পশুদের মধ্য দিয়ে তাদের শরীরে নানান রোগ চলে আসছে। তাছাড়া মানুষ যখন কৃষিকার্য করতে শিখলো, তখন তাদের যে নিউট্রিশনটা অত্যন্ত লো হয়ে গেল বলে ম্যাকনেল বলছেন। এবং লো নিউট্রিশনাল যে ডায়েট, সেটা তাদের শরীরে নানান রোগের জন্ম দিল। তাই তিনি প্রশ্ন করছেন যে তারা এত কিছু হওয়ার সত্ত্বেও তারা কেন এই জীবিকাকে নিল, এবং যদিও বা জীবিকা নিল, সবাই কেন এই জীবিকাকে গ্রহণ করল না। অর্থাৎ কোনো কোনো জায়গার মানুষ কৃষি কার্যকে উপজীবিকা করেছিল,
আবার কোনো কোনো জায়গায় হয়তো তখনও মানুষ সেই পশুপালক হয়েই থাকে, কারণ তার মতে এই আদিম মানুষের এই যে জীবিকা, এই জীবিকাটাই কিন্তু নানান রোগের উৎস। তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আগে একটা নির্দিষ্ট ভূখণ্ডে থাকতো, কিন্তু এই যখনই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তখন তারা কোনো রোগের বাহক হয়ে সেই রোগকে সেই স্থান থেকে আরেকটা ভৌগোলিক পরিবেশের মধ্যে তারা সেটাকে ছড়িয়ে দিচ্ছে। এই খাদ্য সংগ্রহ কিন্তু এটা ইতিহাসের নিয়ম, এগিয়ে যাওয়া। খাদ্য সংগ্রাহক মানুষ শিখেছিল যে বন্য পশুদের মধ্যে কিছু কিছু প্রাণীকে পোষ মানিয়ে কাজে লাগানো যায়, এবং চারপাশের গাছগাছালি থেকে তারা জ্ঞান আহরণ করে কৃষিকার্য করতে শিখেছিল। তারপরে এই ভারতবর্ষ, সারা পৃথিবীতেই এবং ইভেন ভারতবর্ষে যে একটা প্রাকৃতিক পরিবেশ, ওদিকে হিমালয়, এদিকে আমাদের দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর। এই যে হিমালয় দুর্গে প্রাচীরের মতন দাঁড়িয়ে আছে, যে ভারত মহাসাগর, যে মৌসুমী বায়ু, ভারতবর্ষের জলবায়ুর মধ্যে যে মৌসুমী বায়ুর প্রবাহ, যে একটা রেগুলার মনসুন, এই যে মনসুনের ফলে যে বৃষ্টিপাত, তার ফলে কি হচ্ছে, ভারতে ঠিকঠাক মতন যথেষ্ট কৃষিকার্য হতো, এবং এই মৌসুমী বায়ুর ফলে ভারত মহাসাগরের পথ ধরে বহু বিদেশি তারা ব্যবসা বাণিজ্য করতে ভারতে আসছে, এবং এই ভারত মহাসাগরের পথ ধরে কিন্তু ভারতের সঙ্গে বহির্বিশ্বে একটা যোগসূত্র স্থাপিত হয়েছিলেন, এবং এর মাধ্যমে সুদূর অতীতে যে গাছপালাগুলো একটা নির্দিষ্ট ভৌগোলিক ভূখণ্ডে জন্মাতো, মানুষের হস্তক্ষেপে সেই গাছগাছালি কিন্তু অন্য স্থান, এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে গেল। যেমন আফ্রিকার গাছপালা সাউথ এশিয়াতে পৌঁছে গেল। আজও মানুষ যেমন এক জায়গা থেকে গাছ তুলে নিয়ে তার অন্য জায়গায় নিজের দেশে স্থাপন করে, ঠিক সেই রকম প্রায় ৩,০০০ বছর আগে বাণিজ্যের মাধ্যমে ভারত মহাসাগরের পথ ধরে আফ্রিকা থেকে দক্ষিণ এশিয়ার শস্য আসতো। এই জলপথ মৌসুমী বায়ুর কারণে নাবিকদের কাছে সহজ হয়েছিল, এবং এই শস্য কেন নিয়ে আসা হতো, অর্থাৎ ভারতে যে অ্যারিড জোন আছে, সেই অ্যারিড জোনের উপযুক্ত শস্য যাতে সেখানে ফলানো যায়, সেই শস্যকে বিদেশ থেকে নিয়ে আসা, এবং এই শস্যের আমদানির মাধ্যমে বহু রোগ ভারতে প্রবেশ করবে। আমরা দেখতে পাচ্ছি যে এই এনভায়রনমেন্টালিস্ট তারা বলছেন যে ভাস্কো দা গামা ও কলম্বাসের আগমনের পর আস্তে আস্তে আটলান্টিক ইউরোপীয়রা বিশ্বকে একেবারে গ্রথিত করে দিয়েছে। তারা বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগসূত্র স্থাপন করেছিল। এর মাধ্যমে স্মল পক্স, হাম, ইনফ্লুয়েঞ্জা, হুপিং কাফের মতন রোগ যেমন শুরু, আর কলম্বাসে এই এক্সচেঞ্জ অর্থাৎ ভাবের আদান প্রদান, বাণিজ্যের আদান প্রদান, তারপরে মানুষের আদান প্রদান, এই যে করোনা হয়েছিল, কোন বিদেশ থেকে কোনো মানুষ তারা এয়ারপোর্টে এসে নেমেছিলেন, সেই মানুষ হয়তো চীন থেকে এসেছিলেন সম্ভবত, এবং তিনি বলছে তিনি করোনা নিয়ে আমাদের দেশে ঢুকেছেন। এই মানুষের মাধ্যমে কিন্তু এই রোগগুলো আসে। তাই পিঠ জ্বর বা ইয়েলো ফিভার, ম্যালেরিয়ার মতো আফ্রিকান ব্যাধির সূত্রপাত হয়েছিল। রিচার্ড ব্রোক বলছেন যে এই যে মানুষ, ইউরোপীয়রা আস্তে আস্তে তাদের এক্সপ্যানশন করছে, কলোনাইজেশন করছে, তারপরে নতুন নতুন দেশ আবিষ্কার হচ্ছে, সেখানে কলোনি তৈরি হচ্ছে, সেইখানে গিয়ে আবার মানুষ সেখানে থাকছে, এবং এই যে পরিবেশের ফলে একটা কি হচ্ছে, একটা জ্ঞানের আদান প্রদান হচ্ছে। এক জায়গায় পরিবেশ কেমন, আরেক জায়গায় পরিবেশ কেমন, এই যে তাদের মধ্যে যে একটা ভাবের আদান প্রদান হচ্ছে, তারপরে পরিবেশের আদান প্রদান হচ্ছে,
অর্থনীতির আদান প্রদান হচ্ছে, উন্নত প্রযুক্তির আদান প্রদান হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে ব্যাধিগুলো আসছে, আমরা জানি ব্রিটিশ পিরিয়ডে বহু ব্রিটিশার্স ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে তারা এই দেশের মাটিতেই প্রাণ দিয়েছে। একটা মানসিক সম্প্রসারণ হচ্ছে, জ্ঞানের সম্প্রসারণ মানে মানসিক সম্প্রসারণ, কিন্তু তার ফলে বিশ্বের পরিস্থিতি কিন্তু জটিল হয়ে উঠছে। মানুষ যত অন্য দেশের মানুষকে জানছে, তার যে সম্পদকে করায়ত্ত করতে চাইছে, তার রাজনীতিকে, তার সংস্কৃতিকে কুক্ষিগত করতে চাইছে, তার পরিবেশকে কুক্ষিগত করতে চাইছে, ফলে সমগ্র বিশ্বের এনভায়রনমেন্ট তার ইতিহাসের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তিত হয়ে উঠছে, জটিল হচ্ছে। এবং যতদিন, এবং আমরা জানি এই শিল্প বিপ্লব কিন্তু আমাদের অর্থনৈতিক বা বাণিজ্যিক উন্নতির একটা সোপান। এই শিল্প বিপ্লব যতদিন না হয়েছে ততদিন পর্যন্ত এই যে কৃত্রিম যে উৎস, সেটাকে কিন্তু মানুষ ব্যবহার করতে জানতো না। তখন গাছপালা, পশু পাখি, বায়ু, জল প্রভৃতি ছিল শক্তির উৎস, এবং তা মানবের কাছে লভ্য ছিল, মানুষ যেগুলো পেত। কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, মানুষ কৃত্রিম, এই যে মানুষ স্টিম আবিষ্কার করলো, কয়লা, পেট্রোলিয়ামের আবিষ্কার করছে, সেগুলো মানুষ সত্যিকে সম্পূর্ণ আরো কমপ্লিকেটেড করছে, আরো উন্নত করছে। এই যে সৌরশক্তির যখন সুষ্ঠু প্রয়োগ হচ্ছে, তখন এর ফলে কি হচ্ছে, জনঘনত্ব, কারণ মানুষের জীবনে তো কিছুটা স্থিতিশীলতা এসেছে, মানুষ এক জায়গায় বাস করছে, সেখানে কলকারখানা তৈরি হচ্ছে, অন্য জায়গার মানুষ, যেমন কলকাতায় আজকে এত মানুষ, বিভিন্ন গ্রাম থেকে তারা শহরে আসছে, এসে শহরের ঘনত্বটা, জনঘনত্ব বৃদ্ধি করছে। এই জনঘনত্ব কিন্তু আবার নানা রোগের প্রাদুর্ভাব ঘটাচ্ছে, পরিবেশের যে সাম্যকে নষ্ট করছে। এডমন্ড বাক মনে করেন, শিল্প বিপ্লবের পর পৃথিবীতে বস্তুগত মেটেরিয়াল পরিবর্তন হয়েছে এবং অটোমেটিক্যালি মেটেরিয়াল পরিবর্তন পরিবেশের পরিবর্তন করছে। আজকে যে আবার সেই বদ্রীনাথের কথায় আসছে, আবার সেই মানালির কথায় আসছে, যারা অনেক আগে যেতেন, এবং আমরা জানি যে এই সময় হিমালয়ে অনেক সাধু সন্তের দেখা পাওয়া যেত, তারা খুব প্রকৃতির খুব কাছে থাকতেন ভালোবাসেন। কিন্তু যখন তারা দেখলেন সেখানে বাজার তৈরি হয়ে গেল, আজকে বদ্রীনাথে বাজার তৈরি হয়ে গেছে, বহু মানুষ, গাড়ি ঘোড়া, তারা তখন আর প্রকৃতি, কারণ প্রকৃতির সান্নিধ্য, ঈশ্বরের সান্নিধ্য তাকে পেতে সাহায্য করে। তার ফলে কি হচ্ছে, পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই কালচারটারও পরিবর্তন হচ্ছে, তারা যেন কোথায় চলে যাচ্ছে, আরো আরো গভীরে তাদের চলে যেতে হচ্ছে। এই পরিবেশের পরিবর্তন কিন্তু মানুষের সমাজ, তার সংস্কৃতি, তার আধ্যাত্মিক যে পার্টটা, সেটাকেও পরিবর্তন করছে। মানুষ এখন মনে করছে এই মেটেরিয়াল ওয়ার্ল্ডটাই সব, তারা এখন আর যে সূক্ষ্ম যে বিষয়গুলো, সেটি তাকে তারা এখন মন দিচ্ছে, আরো চাই, আরো চাই, আরো টাকা চাই, আরো আমি আরো সম্পদ চাই, আরো প্রকৃতিকে আমি আরো, তার জন্য যত সে পাহাড় ভেঙে সেই সমস্ত পাথরকে নিয়ে সে সমস্ত সভ্য যে সমস্ত নগর, সেখানে বাড়ি তৈরিতে, তাদের বাথরুমের টাইলস বসাতে, এই সব কাজে সেগুলো ব্যবহার হচ্ছে। আর প্রকৃতি, সেই প্রকৃতি কিন্তু মনে মনে কত কষ্ট পাচ্ছে যে আমাকে ভেঙে। আজকে যখন আমি কিছুদিন আগে যখন সিকিমে গিয়েছিলাম, তখন দেখলাম কিভাবে সেখানে নতুন রাস্তা তৈরি হবে, রেলপথ তৈরি হবে, সংযোগ হবে, রেলপথের সঙ্গে সিকিমকে সংযুক্ত করা। কিন্তু যেভাবে রাস্তাগুলো বন্ধ তৈরি হচ্ছিল এবং একটু একটু করে পাহাড়কে ভেঙে ফেলা হচ্ছিল, তখন মনে হচ্ছিল হিমালয়কে তো আমরা আজও মনে করি ভগবান,
এই হিমালয়ে হচ্ছে ঈশ্বরের বাস, এবং সেই ঈশ্বর যেন আজকে মানুষের থেকে অনেক দূরে সরে গেছে। কাজে প্রকৃতিকে যদি আমরা বাঁচিয়ে না রাখতে পারি আমাদের সম্মুখ বিপদ। বাষ্প শক্তি, কয়লা, জীবাশ্ম থেকে প্রাপ্ত জ্বালানি মানুষকে শীর্ষে পৌঁছে দিয়েছে বটে। রেলপথ তৈরি হয়েছে, বিদ্যুৎ ব্যবহার হয়েছে, নানান ট্রান্সপোর্ট তৈরি হয়েছে, প্লেন ব্যবহার হচ্ছে, মানুষ খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। কিন্তু অতিরিক্ত ম্যানিপুলেশন, এক্সপ্লয়টেশনে পরিণত হচ্ছে এবং পরিবেশকে বিপদের সম্মুখীন হয়েছে। অস্বাভাবিক পরিবর্তন দেখা যাচ্ছে। 1890-তে স্প্যানজি আরহিনিয়াস তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে একদিন কিন্তু গ্রিন হাউস এফেক্ট আসবে, এবং গাই স্টুয়ার্ট ক্যালেন্ডার বললেন 1930-এ যে উষ্ণায়ন শুরু হয়ে গেছে, এটা 1990-তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলো, এবং এই অ্যানথ্রোপোসেন শব্দটির পরিবর্তে জেসন মুর এখন ক্যাপিটালিজম, মানুষ এখন ক্যাপিটালিস্টিক হয়ে গেছে, পুঁজিবাদী ভিত্তিক হয়ে গেছে। তাই একে রক্ষার জন্য আন্দোলন শুরু হয়েছে। নিগ্রোরা আমেরিকাতে এনভায়রনমেন্টাল জাস্টিস মুভমেন্ট করছে। 70-এর দশকে ভারতের উত্তরাখণ্ডে চিপকো আন্দোলন শুরু হয়েছিল। মহিলারা সেখানে হাত দিয়ে গাছকে জড়িয়ে ধরেছিল, এবং শহরেও একটা পরিবেশ রক্ষা, মহিলারা পরিবেশ রক্ষায় অগ্রণী হয়েছিলেন ডিফরেস্টেশনের এগেইনস্টে। 1977-এ কেনিয়ান গ্রিন বেল্ট একটা আন্দোলন নামক একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, স্থাপনা করেছিলেন ওয়াঙ্গারি মাথাই। 1991-তে ওয়াশিংটন ইনস্টিটিউট উষ্ণায়নের জন্য ভারত, চীন দেশকে দায়ী করেছে। রামচন্দ্র গুহ মনে করছেন যে দেশের দরিদ্র মানুষের জন্যই কিন্তু এই পরিবেশকে রক্ষা করা খুব জরুরি, কারণ বহু মানুষ আছে যারা এই পরিবেশের উপর নির্ভরশীল। এটা হয়তো আপনারা এই সভ্য সমাজে বা এই সমতলে বসে বুঝতে পারবেন, আমরাও বুঝতে পারবো না, কিন্তু যারা একেবারে প্রকৃতির কোলে যারা বাস করে, যারা প্রকৃতির, যারা সেখানকার জলভাগের সঙ্গে জড়িত, সেখানকার গাছপালা যাদের একমাত্র সংস্থান, তাদের জীবন ধারণে, এই প্রকৃতিকে বিনষ্ট করলে কিন্তু তাদের যে জীবন ধারণ, সেই জীবন ধারণটা একেবারে শেষ হয়ে যাবে। এবং এই যে সচেতনতা, বিশেষ করে মহিলাদের মধ্যে যে এই সচেতনতাটা এসেছে, এটাই হচ্ছে আমাদের কাছে একটা আশীর্বাদ। কাজেই একটা কথা আমরা বলতে পারি যে এই যে আপনারা আপনাদের বইয়ে প্রথমেই দেখবেন চিপকো মুভমেন্টের একটা ছবি, সেখানে সেই গ্রামের মহিলারা, আদিবাসীরা কিরকম করে গাছকে জড়িয়ে ধরে তাকে রক্ষা করার চেষ্টা করছে। এটা একটা এইসব ক্যাপিটালোসেন্ট্রিক মানুষদের বিরুদ্ধে এটা একটা তাদের প্রতিবাদ, যে আমাদেরকে তোমরা বাঁচতে দাও, প্রকৃতিকে বাঁচাও এবং তোমরাও বাঁচো। প্রকৃতিকে যদি মানুষ অগ্রাহ্য করে, তাহলে তার পরিণামে যে গ্রিন হাউস এফেক্ট শুরু হয়েছে, যে উষ্ণায়ন শুরু হয়েছে, এবং ধরুন আপনারা যদি এই আবহবিদদের গুগলে গিয়ে মাঝে মাঝে ইউটিউবের মধ্যে এগুলো দেখা যায়, বলছে 2037-এর পর কিন্তু একটা বিরাট পরিবর্তন আসবে এই সমগ্র পৃথিবী জুড়ে। সেই কারণে এই যে আমরা ইতিহাসে এনভায়রনমেন্টাল কনসার্নস ইন হিস্ট্রি যখন আমরা আলোচনা করি, তখন কিন্তু আমরা মাথায় রাখবো একটি নির্দিষ্ট ভূখণ্ডে নয়, সমগ্র এনভায়রনমেন্ট, সারা বিশ্বের এনভায়রনমেন্টের কথা আমাদের মনে রাখতে হবে
এবং বিশ্বের এনভায়রনমেন্টের প্রতি সম্মান দিতে হবে। কোনো একটি নির্দিষ্ট জায়গার মানুষ যদি সে তার এনভায়রনমেন্টকে যদি সম্মান জানায় তবে কিন্তু হবে না। সারা পৃথিবী জুড়ে যে এনভায়রনমেন্টের ক্ষেত্রে একটা ডিসব্যালেন্স চলছে তাকে মাথায় রেখে তার প্রতি সম্মান জানাতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এই যে এনভায়রনমেন্টাল কনসার্নিং হিস্ট্রি, এটাকে স্টাডি করুন। এটাকে স্টাডি মানে শুধু বই স্টাডি করলে হবে না, আপনি আপনার মনটা দিয়ে তাকে অনুভব করুন। এই আপনার চারপাশে রয়েছে সেটাকে আপনি একটু হৃদয় থেকে উপলব্ধি করুন। এই প্রকৃতি শুধু মেটেরিয়ালিস্টিক নয়, তার মধ্যে যে এইস্থেটিক সেন্স রয়েছে, যে সুরটা রয়েছে, সেটা যদি অনুভব করতে পারেন তবে কিন্তু আপনারা আমরা মিলিতভাবে এই এনভায়রনমেন্টটাকে রক্ষা করতে পারবো। তবেই আমাদের এই এনভায়রনমেন্টাল কনসার্নস ইন হিস্ট্রি স্টাডি। এই বলে আমি ডক্টর শাশ্বতী দত্ত, আমাদের শাশ্বতী ম্যাডাম, আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে।